অবশেষে বকুল মাতা মন্দির দর্শন করে আমি আবার এগিয়ে চললাম তিরুপতি শহরের গণেশ লজের উদ্দেশ্যে। গণেশ লজে পৌঁছে আমি এই দিনটা রেস্ট নিয়েছিলাম, আর তারপর দিন সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম তিরুপতি থেকে তিরুমালার উদ্দেশ্যে। আর তিরুপতি থেকে তিরুমালার যে 22 কিলোমিটার দূরত্ব, সেটা যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম তার কিছুটা অংশ আজ আমি তুলে ধরব এই তিরুপতি ভ্রমণ কাহিনীর দ্বিতীয় পর্বে। আর প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমি যখন তিরুমালায় গিয়েছিলাম, তিরুমালায় গিয়ে আমি ভেঙ্কটেশ্বরের মন্দির দর্শন করিনি, কারণ আমার উদ্দেশ্য ছিল ভিডিও করার। আর যেহেতু আমি ভিডিও করার উদ্দেশ্য নিয়ে সেখানে গেছি, আর ভেঙ্কটেশ্বরের মন্দিরের ভেতরে যেহেতু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আমি ইচ্ছা করেই আর মন্দির দর্শন করিনি। কারণ আমার মন্দির দর্শন করতে গেলে আর এই সাইট সিনগুলো করা হতো না। আর দুর্ভাগ্যবশত আমি যখন তিরুমালায় পৌঁছেছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে সেখানে কোনো টোটো বা অটো সার্ভিস চলছে না, বন্ধ আছে। কারণ সেখানে কোনো কারণে সেদিন ছুটি ছিল, আর সমস্ত টোটো সার্ভিস অটো সার্ভিস বন্ধ ছিল, যে কারণে আমি তিরুমালা কোনো সাইট সিন করতে পারিনি। আর তিরুমালা কোনো সাইট সিন না করেই কিন্তু আমাকে ফিরে আসতে হয়েছিল। আর আমাদের গ্রুপের সঙ্গে যারা গিয়েছিল তারা সবাই ভেঙ্কটেশ্বরের মন্দির দর্শন করতে ঢুকে পড়েছিল, অর্থাৎ বালাজির মন্দির দর্শন করতে ঢুকে পড়েছিল। আমি কিন্তু তাদের সঙ্গে ঢুকিনি। আর যেহেতু আমি টিকিট কাটিনি, ওই জন্য আমার বালাজি মন্দির ঢোকা হয়নি। কারণ ঢুকলে আমি ভেবেছিলাম যে তিরুমালার সাইট সিনগুলো আমি করতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যবশত তিরুমালায় পৌঁছে আমি যখন দেখলাম যে যেখানে সমস্ত রকম অটো বা টোটো সার্ভিস বন্ধ আছে, আমি সাইট সিনগুলো করতে পারিনি। আর পরে এসে আমি আমার একজন বন্ধুর কাছ থেকে তিরুমালা কিছু সাইট সিনের ভিডিও কালেক্ট করেছিলাম, আর সেইগুলোই আমি জুড়ে একটা ছোট ভিডিও বানিয়েছি। সেটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি সেটা আজ এই পর্বে জুড়ে দেবো। তো আপাতত চলেছি গণেশ লজের উদ্দেশ্যে। আজ হচ্ছে 22শে সেপ্টেম্বর 2023। এখন বাজছে ঠিক সকাল 8:15। আর কিছুক্ষণের মধ্যেই আমি রওনা দিতে চলেছি তিরুপতি থেকে তিরুমালার উদ্দেশ্যে। আজ আমি আমার গ্রুপের সঙ্গে যারা এসছেন তাদের সবার সঙ্গে তিরুমালা পর্বতে যাব। আর এটা কিন্তু আমি যে ভ্রমণ সংস্থার সঙ্গে এসেছি, সেই ভ্রমণ সংস্থা আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের গ্রুপে যারা সবাই এসছে তারা সবাই বালাজি মন্দির দর্শন করবে, এবং তারা টিকিট কেটে নিয়েছে অলরেডি। আর আমি ইচ্ছে করে টিকিটটা কাটিনি, কারণ যেহেতু ভেঙ্কটেশ্বরের মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেহেতু আমি দেখলাম যে সেই সময়টা যদি আমি তিরুমালায় সাইট সিনের পিছনে সময়টা নষ্ট করি, সেটা আরও বেটার হবে। আর সেই জন্য আমি আর তিরুপতি বালাজির মন্দিরে ঢুকছি না। আমি তিরুমালায় গিয়ে সোজা চলে যাব তিরুমালার যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো দেখতে। মোট 6টা সাইট সিন আছে, সেই 6টা সাইট সিন আজকে দেখব, দেখে আবার আমি হোটেলে ব্যাক করব। আর আমাদের গ্রুপের সঙ্গে যারা যাবে তারা চলে যাবে সোজা তিরুপতির বালাজির মন্দিরে। তো আজকে কিছুক্ষণের মধ্যে আমি রওনা দিচ্ছি এই তিরুপতি থেকে তিরুমালার উদ্দেশ্যে। নিয়ে আসছি এই তিরুপতি থেকে তিরুমালা পর্যন্ত আমার এই যাত্রাপথের ভিডিও আর কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ। এখন বাজছে ঠিক সকাল 9:22। আর আজকে হচ্ছে 23শে সেপ্টেম্বর 2023। এখন আমরা এই মুহূর্তে
যাত্রা করতে চলেছি তিরুপতি থেকে তিরুমালার উদ্দেশ্যে। আজকে আমরা সারাদিন সেখানে কাটাবো, তিরুপতির মন্দির দর্শন করব। দর্শন করা হয়ে গেলে সেখানে তিরুমালা পর্বতে যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো আমরা দেখব এবং তারপর আবার এই তিরুপতিতে ফিরে আসবো। প্রসঙ্গত বলে রাখি, এই তিরুপতি থেকে তিরুমালার দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার। আর তিরুপতি দর্শন করতে হলে কিন্তু বিভিন্ন সময়ে দর্শন করা যায়, অর্থাৎ নির্দিষ্ট কোনো এখানে কিন্তু সময় বাধা থাকে না। আপনারা বিভিন্ন সময় গিয়ে কিন্তু তিরুপতির মন্দির দর্শন করতে পারেন। আর তিরুপতির মন্দিরটা যেহেতু গোটাটাই সোনায় মোড়া, টোটালটাই সোনা দিয়ে তৈরি করা হয়েছে, তাই এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু প্রচণ্ড কড়াকড়ি আছে এখানে। আর আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। এখানে কিন্তু যাওয়ার পথে 3 বার চেকিং হবে। একবার রাস্তায় চেকিং হবে, আর ওখানে পৌঁছানোর পর এন্ট্রি গেটে একবার চেকিং হবে, আর ভেতরে একবার গোটা বডি কিন্তু চেকিং হবে এবং স্ক্যান হবে। 3 বার কিন্তু আপনাদের সমস্ত লাগেজপত্র স্ক্যান হবে এবং চেকিং হবে। এই ইনফরমেশনটা আমি দিয়ে রাখছি। আর বিশেষ করে এই যে তিরুপতি থেকে তিরুমালা পর্বতে 22 কিলোমিটার রাস্তা আমরা যাব, এই যাওয়ার পথে কিন্তু একটা চেকিং পয়েন্ট পড়বে। সেই চেকিং পয়েন্টে কিন্তু আমাদের সমস্ত কিছু লাগেজ থেকে শুরু করে মোবাইল, ব্যাগপত্র সমস্ত কিছু চেক হবে, গাড়ির সমস্ত কিছু চেকিং হবে। এবং সেই চেকিং পয়েন্টে কিন্তু আমাদের সবাইকে নামিয়ে দেওয়া হবে, গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ির সমস্ত কিছু চেকিং হবে। চেকিং হওয়ার পর কিন্তু আমাদের হেঁটে সেই চেকিং পয়েন্টটা ক্রস করতে হবে। ক্রস করার পর আমাদের আবার সমস্ত গাড়ির সমস্ত জিনিসপত্র স্ক্যান করার পর, চেকিং হয়ে যাওয়ার পর আমাদের আবার গাড়িতে উঠতে হবে এবং সেখান থেকে আমরা তিরুমালা পর্বতে যাব। আর সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা যারা তিরুমালা পর্বতে যাবেন তিরুপতি মন্দির দর্শন করতে, অবশ্যই কিন্তু আপনাদের অরিজিনাল আইডি প্রুফ কিন্তু সঙ্গে রাখতে হবে। অরিজিনাল আইডি প্রুফ ছাড়া কিন্তু তিরুমালা পর্বতে যাবেন না, কারণ এখানে কিন্তু প্রচণ্ড নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি আছে। তো এই কিছু ছিল ইনফরমেশান তিরুমালা পর্বতে তিরুপতির মন্দির সম্পর্কে। আরও কিছু ইনফরমেশান আছে, সেগুলো আমি ওখানে গিয়ে আমি সমস্ত জানাবো আপনাদের। এখন আমরা যাত্রা করতে চলেছি এই তিরুপতি থেকে তিরুমালার উদ্দেশ্যে শ্রী ভেঙ্কটেশ্বরমের বিগ্রহ দর্শন করবো বলে। ধন্যবাদ। আর এই তিরুপতি থেকে তিরুমালা পর্যন্ত এই 22 কিলোমিটার যাত্রাপথে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমি যতটা পারি এই উইন্ডো ভিউর মাধ্যমে আমি তুলে আনার চেষ্টা করছি। हम लोगों का 11 बजे का रिपोर्टिंग टाइम है। ये दिन डेट का अब 9:30 बजे का, तो कोई दिक्कत नहीं है। क्या दर्शन के लिए नहीं, ऊपर जाने के लिए आराम से दर्शन कर सकता, आराम से दर्शन। आदमी ज़्यादा है अंदर। वापस नहीं आएगा, आप वहाँ रुकिए, ऊपर जाएंगे ना, देखिए वो बात करें। दर्शन 11 बजे। ये आदमी दिया दादा, टाइम लग रहा था लगभग 4 घंटा। बहुत मैं बोल सकूँ ये दिन का वो ब्रह्मोत्सव टाइम में मालूम। నా పాస్లు ఇస్తా ఉన్నాను అక్కడ మన స్టాండ్లో అప్పడం బాగా ఇస్తున్నారు. తీసుకున్నప్పుడు తీసుకో, నేను వెళ్దాం నా కొండపైకి.
তো তুই বসে আছিস কেন? ভিডিও করতে করতে চল, সবই তো বানাবে, তুই আরম্ভ কর। অবশেষে বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা এসে পৌঁছেছিলাম এই আলিপিরি চেক পয়েন্টে। আর এখানেই আমাদের সমস্ত লাগেজপত্র চেক হয়েছিল। আর চেক হওয়ার পর আমরা এই চেকিং পয়েন্টটা হেঁটে ক্রস করেছিলাম। এই যে রাস্তাটা দেখছো, রাস্তাটা দিয়ে আমরা হেঁটে ক্রস করার পর ওই সাইডে চলে গিয়েছিলাম। আর গাড়িগুলো সব চেক হওয়ার পর গাড়ির মধ্যে সমস্ত জিনিসপত্র লাগেজ সমস্ত কিছু রাখতে হয়েছিল। আর সেই সমস্ত লাগেজ জিনিসপত্র সব এখানে চেকিং হয়েছিল। চেক হওয়ার পর আমরা আবার এই সাইডে এসে গাড়িতে উঠে আবার তিরুমালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তিরুমালায় যে সমস্ত জিনিসগুলো নিষিদ্ধ তার মধ্যে প্রধান হচ্ছে প্লাস্টিকজাত দ্রব্য তিরুমালায় নিয়ে যাওয়া যাবে না। যদি এখানে প্লাস্টিকজাত দ্রব্য ধরা পড়ে তাহলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হবে। দ্বিতীয় কথা অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি সঙ্গে বাচ্চা থাকে, বাচ্চার যে ফিডিং বোতল
সেই বোতল যেন অবশ্যই কাঁচের হয়, প্লাস্টিকের হলে কিন্তু নিয়ে যেতে দেবে না, বাজেয়াপ্ত করে নেবে এখানে। তৃতীয় নম্বর হচ্ছে কোনো রকম আগ্নেয়াস্ত্র, ধারালো ছুরি বা ধারালো অস্ত্র থেকে শুরু করে স্টোভ, গ্যাস, ওভেন ইত্যাদি কিন্তু নিয়ে যাওয়া যাবে না তিরুমালা পর্বতে। অনেকে তিরুমালা পর্বতে গিয়ে সেখানে কটেজে থেকে গ্যাসে রান্না করার জন্য গ্যাস নিয়ে যান ভুল করে। এই সমস্ত চেকিং পয়েন্টে কিন্তু সমস্ত গ্যাস, স্টোভ এরম জাতীয় কোনো দ্রব্য ধরা পড়লে সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হবে এবং সেটা এখানে রেখে দেওয়া হবে। এই চেকিং পয়েন্টে একটা লাগেজ রুম আছে, সেই লাগেজ রুমে সেগুলো রেখে দেওয়া হবে। আপনারা তিরুমালা পর্বতে ভ্রমণ করে আবার যখন ফিরবেন তখন এখান থেকে সেই সমস্ত জিনিসগুলো ইচ্ছা করলে আপনারা আবার কালেক্ট করতে পারবেন। আরও কয়েকটা জিনিস কিন্তু তিরুমালা পর্বতে নিষিদ্ধ, সেটা হচ্ছে কোনো রকম বিড়ি, সিগারেট, দেশলাই থেকে শুরু করে অ্যালকোহল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই সমস্ত কিন্তু বহন করা যাবে না। ওখানে গিয়ে যদি ধরা পড়েন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোটা অঙ্কের টাকা ফাইন করা হবে। আর এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর তিরুমালা যাওয়ার সময় কিন্তু অবশ্যই ভোটার কার্ড থেকে শুরু করে পরিচয়পত্র, আধার কার্ড ইত্যাদি কিন্তু সঙ্গে রাখতে হবে। এই আলিপিরি চেকপয়েন্টে কিন্তু তিরুপতি বালাজি দর্শনের যে টিকিট, সে টিকিট কিন্তু চেক করা হয় না। কারণ অনেকে শুধুমাত্র তিরুমালার ভ্রমণের উদ্দেশ্যে যান, অনেকে তিরুমালায় গিয়ে তিরুপতি বালাজি দর্শন করেন না। সেই জন্য এই চেকিং পয়েন্টে কিন্তু কোনো রকম দর্শনের টিকিট চেক করা হয় না। তিরুপতি থেকে তিরুমালা পর্যন্ত আপনারা মোবাইল, তারপর লেদার ব্যাগ ইত্যাদি ক্যারি করতে পারবেন। এটা শুধু তিরুমালা পর্বত পর্যন্ত ক্যারি করতে পারবেন। তিরুমালা পর্বতে গিয়ে যখন তিরুপতি বালাজি মন্দিরের ভেতর ঢুকবেন তখন কিন্তু এই সমস্ত চামড়ার যে সমস্ত জিনিসপত্র সঙ্গে নিয়ে যাবেন সেগুলো নির্দিষ্ট লকার রুমে রাখতে হবে। পায়ের চপ্পল পরে কিন্তু মন্দিরে ঢোকা যাবে না। জুতো রাখার জন্য আলাদা নিজস্ব নির্দিষ্ট জায়গা আছে, সেখানে জুতো রেখে মোবাইল, গ্যাজেট, ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো আছে সেগুলো সমস্ত কিন্তু লকার রুমে রেখে আপনাদের তিরুপতি বালাজির মন্দিরে ঢুকতে হবে। এই ছিল কিছু নিয়মাবলী এবং বিধিনিষেধ তিরুমালা পর্বতে গেলে যেগুলো আপনাদের মেনে চলতে হবে। আমি সংক্ষেপে জানিয়ে দিলাম, এগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। আর জলের বোতল যেগুলো নিয়ে যাবেন সেগুলো যেন অবশ্যই কপারের বোতল অথবা স্টিলের বোতল বা কাঁচের বোতল হয়। ভুলেও কিন্তু প্লাস্টিকের জলের বোতল নিয়ে তিরুমালা পর্বতে যাবেন না। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সেই তিরুমালা পর্বতে। আমাদের গাড়িতে কিছু হিন্দি গান বাজছিল, দক্ষিণ ভারতীয় গান বাজছিল এই গাড়িতে, তাই সেই জন্য গাড়ির সাউন্ড মিউট রেখেছি। আর এই যাত্রাপথে যেতে যেতে আমি এই তিরুমালা পাহাড় সম্পর্কে কিছু কথা তোমাদের বলি। তিরুমালা পাহাড়টি শেষাচলম পর্বতমালার অংশবিশেষ। এই পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে 853 মিটার উঁচুতে অবস্থিত। এই পাহাড়ের 7টি চূড়া রয়েছে। হিন্দুরা এই 7টি চূড়াকে আদি শেষের 7টি মাথা বলে মনে করেন। এই 7টি চূড়ার নাম হল শেষাদ্রি, নীলাদ্রি, গরুরাদ্রি, অঞ্জনাদ্রি, বিষভ্রাদ্রি, নারায়ণাদ্রি ও ভেঙ্কটাদ্রি। ভেঙ্কটেশ্বর মন্দির 7ম চূড়া ভেঙ্কটাদ্রিতে স্বামী পুষ্করিণীর পাশে অবস্থিত। এই জন্য এই মন্দিরটিকে সপ্তগিরির মন্দিরও বলা হয়ে থাকে। তিরুমালা শহরটির আয়তন প্রায় 27 কিলোমিটার বা 10.33 বর্গমাইল। ভেঙ্কটেশ্বর মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যশৈলীর একটি নিদর্শন। অনুমান করা হয় খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ এই মন্দিরটি নির্মিত হয়েছিল। এই মন্দিরের গর্ভগৃহটির নাম আনন্দ নিলয়ম। এখানে এই মন্দিরের প্রধান দেবতা ভেঙ্কটেশ্বরের বিগ্রহ পূর্বমুখী করে স্থাপিত হয়েছে।
এই মন্দিরের পুজো পাঠে বৈখাসন আগম শাস্ত্র অনুসরণ করা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে ভেঙ্কটেশ্বর মন্দির বিষ্ণুর 8টি স্বয়ম্ভূ ক্ষেত্রের অন্যতম এবং পৃথিবীতে অবস্থিত 106তম তথা শেষ দিব্যদেশম। তীর্থযাত্রীদের ভিড় সামলানোর জন্য মন্দির চত্বরে লাইন দেওয়ার 2টি ইমারত, তাদের বিনামূল্যে খাবার দেওয়ার জন্য তারিকোন্ডা বেঙ্কমাম্বা অন্নপ্রাসাদম চত্বর, মস্তক মুন্ডন ভবন এবং একাধিক তীর্থযাত্রী নিবাস রয়েছে। সংগৃহীত দানের হিসাব অনুসারে তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির বিশ্বের সবচেয়ে ধনী মন্দির। দৈনিক প্রায় 50,000 থেকে 1 লাখ পর্যন্ত বা বছরে গড়ে 3 থেকে 4 কোটি তীর্থযাত্রী এই মন্দির দর্শন করতে আসেন। ব্রহ্মোৎসবম প্রভৃতি বার্ষিক উৎসবগুলিতে এই মন্দিরে তীর্থযাত্রীর সংখ্যা 5 লাখও ছাড়িয়ে যায়। এই কারণে বলা হয় এই মন্দির বিশ্বের সেই ধর্মস্থান যেখানে তীর্থযাত্রীর সমাগম সর্বাধিক সংখ্যায় হয়ে থাকে। তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দির বিজয়ওয়াড়া থেকে প্রায় 435 কিলোমিটার, হায়দ্রাবাদ থেকে 138 কিলোমিটার ও চেন্নাই থেকে 291 কিলোমিটার দূরে অবস্থিত। ভেঙ্কটেশ্বর অবতার সম্পর্কে একাধিক কিংবদন্তি রয়েছে। একটি কিংবদন্তি অনুসারে এই মন্দিরে ভেঙ্কটেশ্বরের মূর্তি বর্তমানে কলিযুগের শেষ অবধি বিরাজ করবে। তিরুমালা সম্পর্কে একাধিক কিংবদন্তি প্রচলিত রয়েছে। আরও একটি কিংবদন্তি অনুসারে দাপর যুগে বিষ্ণুর দাস আদিশেষ বায়ুর সঙ্গে একটি যুদ্ধে পরাজিত হয়ে মর্তে গিয়ে শেষাচলম পর্বতমালায় অবস্থান করেছিলেন। পুরাণ অনুসারে তিরুমালা হল আদি বরাহ ক্ষেত্র। অসুর হিরণ্যাক্ষকে বধ করার পর আদি বরাহ এই পর্বতে অবস্থান করেছিলেন। তবে শ্রী ভেঙ্কটাচলম মাহাত্ম্যম তিরুমালা মন্দির সম্পর্কে সর্বাধিক পরিচিত কিংবদন্তি। কলিযুগে ত্রিমূর্তির অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিব এই 3 দেবতা এর মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ণয় করতে দেবশ্রী নারদের উপস্থিতিতে ঋষিরা একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। ত্রিমূর্তিকে পরীক্ষা করার জন্য তারা ঋষি ভৃগুকে প্রেরণ করেন। ভৃগু প্রথমে ব্রহ্মা ও পরে শিবের কাছে যান, কিন্তু তারা কেউই ভৃগুর দিকে দৃষ্টিপাত করলেন না দেখে ভৃগু গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণুও একইভাবে ভৃগুকে উপেক্ষা করলেন। তাতে ক্রুব্ধ হয়ে ভৃগু বিষ্ণুর বক্ষস্থলে লাথি মারলেন। বিষ্ণু কিন্তু তাতেও ক্ষুব্ধ হলেন না, বরং ঋষিকে শান্ত করার জন্য তার হাতে পায়ে বুলিয়ে দিলেন এবং সেই আছিলায় ভৃগুর পায়ে স্থিত তার অহংকারের প্রতীক 3য় চক্ষুটি নিংড়ে নিলেন। এতে ভৃগু নিজের ভুল বুঝতে পেরে বিষ্ণুর কাছে ক্ষমা চাইলেন এবং সিদ্ধান্ত করলেন যে 3 মূর্তির মধ্যে বিষ্ণুই শ্রেষ্ঠ। বিষ্ণুও ভৃগুকে ক্ষমা করে দিলেন, কিন্তু বিষ্ণুপত্নী লক্ষ্মী এই ঘটনায় এতটাই অপমানিত বোধ করলেন যে তিনি বৈকুণ্ঠ ত্যাগ করে কোলহাপুরে গিয়ে ধ্যানে বসলেন। বিষ্ণু তখন শ্রীনিবাস নামে মানুষ রূপ ধরে লক্ষ্মীর সন্ধানে বৈকুণ্ঠ ত্যাগ করে তিরুমালা পর্বতে এসে ধ্যানে বসলেন। শ্রীনিবাসের কথা জানতে পেরে লক্ষ্মী শিব ও ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করলেন। শিব ও ব্রহ্মা গাভী ও বাছুরের বেশ ধারণ করলেন। লক্ষ্মী সেই গাভী ও বাছুরটিকে তিরুমালার তৎকালীন অধিপতি চোল রাজার কাছে বিক্রি করে দিলেন। গাভীটি রোজ চড়তে বেরিয়ে শ্রীনিবাসকে দুধ খাওয়াতো। একদিন রাজভৃত্য রাখাল সেটি দেখতে পেয়ে রেগে গাভীটিকে আঘাত করতে গেল, কিন্তু শ্রীনিবাস সেই আঘাত নিজের উপর গ্রহণ করলেন। এই কাজে ক্রুব্ধ হয়ে শ্রীনিবাস চোল রাজাকে অভিশাপ দিলেন যে ভৃত্যের পাপের ভাগী তার প্রভু চোল রাজা অসুরে পরিণত হবেন। রাজা শ্রীনিবাসের কাছে ক্ষমা চাইলেন। শ্রীনিবাস জানালেন পরজন্মে চোল রাজা আকাশ রাজা রূপে জন্মগ্রহণ করবেন এবং তার কন্যা পদ্মাবতীর সঙ্গে শ্রীনিবাসের বিয়ে দিতে হবে। এরপর শ্রীনিবাস তিরুমালায় তার মা বাকুলা দেবীর কাছে গিয়ে কিছুদিন বাস করলেন। চোল রাজা আকাশ রাজা রূপে জন্মগ্রহণ করার পর অধুনা অন্ধ্রপ্রদেশের
তিরুচানুরের পদ্মা পুষ্করিণীতে তার কন্যা পদ্মাবতীর জন্ম হল। অন্ধ্রপ্রদেশেরই নারায়ণ বনে শ্রীনিবাস ও পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হলো। তারপর শ্রীনিবাস ফিরে এলেন তিরুমালায়। কয়েক মাস পর লক্ষ্মী যখন এই বিবাহের কথা জানতে পারলেন, তখন তিনিও তিরুমালায় শ্রীনিবাসের কৈফিয়ত চাইতে এলেন। কথিত আছে, লক্ষ্মী ও পদ্মাবতীর সাক্ষাতের সময় শ্রীনিবাস পাথরে পরিণত হন। ব্রহ্মা ও শিব বিস্ময়বিষ্ট লক্ষ্মী ও পার্বতীর সামনে উপস্থিত হন। তারা এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বিষ্ণুর অভিপ্রায়ের কথা জানান। বিষ্ণু চাইছেন এই 7 পাহাড়ে অবস্থান করে তিনি কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করবেন। তখন স্বামীর সঙ্গে একত্রে থাকবেন বলে লক্ষ্মী ও পদ্মাবতীও প্রস্তর বিগ্রহে পরিণত হলেন। লক্ষ্মী রইলেন তার বুকের বাঁ দিকে, অন্যদিকে পদ্মাবতী রইলেন তার বুকের ডান দিকে। এইবার এই সপ্তগিরি সম্পর্কে কিছু কথা বলি। তিরুমালার সপ্তগিরি বা 7টি পর্বতকে সপ্তর্ষির প্রতীক বলে মনে করা হয়। এই 7টি পর্বতকে শপথগিরিও বলা হয়ে থাকে। সেই কারণে ভেঙ্কটেশ্বরের অপর নাম হলো সপ্তগিরি নিবাস, যিনি 7টি পর্বতে বাস করেন। আর এই 7টি পর্বত হলো বৃষভগিরি অর্থাৎ শিবের বাহন নন্দীর পর্বত, অঞ্জনাদ্রি অর্থাৎ হনুমানের পর্বত, নীলাদ্রি নীলাদেবীর পর্বত, গরুরাদ্রি বা গরুরাচলম যেটা হচ্ছে বিষ্ণুর বাহন গরুরের পর্বত, শেষাদ্রি বা শেষাচলম অর্থাৎ বিষ্ণুর দাস শেষনাগের পর্বত, আর হচ্ছে নারায়ণাদ্রি অর্থাৎ নারায়ণের পর্বত। শ্রীবাড়ি পাদালু এখানেই অবস্থিত। আর লাস্টে হচ্ছে ভেঙ্কটাদ্রি অর্থাৎ ভেঙ্কটেশ্বরের পর্বত। তো এই ছিল সপ্তগিরি সম্পর্কে কিছু তথ্য। ভেঙ্কটেশ্বর মন্দিরের দেওয়ালে একাধিক লিপি উৎকীর্ণ রয়েছে। এই লিপিগুলির ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত গুরুত্ব অপরিসীম। পার্বত্য মন্দির এবং নিম্ন তিরুপতি ও তিরুচানুরের মন্দিরগুলিতে উৎকীর্ণ লিপির সংখ্যা 1000-এরও বেশি। এমনও প্রমাণ পাওয়া গিয়েছে যে মন্দিরের দেওয়ালের প্রাচীন কিছু লিপি উদ্ধারের আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। দেবস্থানমের পরিচালনাধীন মন্দিরগুলির দেওয়ালে প্রায় 1060টি লিপি উৎকীর্ণ রয়েছে। তিরুপতি মন্দির দেবস্থানম কর্তৃক প্রকাশিত লিপিগুলি এইভাবে বিন্যস্ত হয়েছে। 1. ভেঙ্কটেশ্বর মন্দির তিরুমালা, যেখানে রয়েছে 640টি লিপি। গোবিন্দরাজ মন্দির তিরুপতি, যেখানে রয়েছে 340টি লিপি এবং অন্যান্য মন্দিরে রয়েছে 80টি লিপি। লিপিগুলি সবকটি তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় লেখা হয়েছে। এছাড়াও মন্দিরে প্রায় 3000 তাম্রলিপি রয়েছে। এগুলিতে তাল্লাপাকা আন্নামাচার্য ও তার উত্তরাধিকারীদের তেলুগু সংকীর্তন উৎকীর্ণ রয়েছে। সঙ্গীত তত্ত্ব ছাড়াও এই লিপিগুলি তেলুগু ভাষার একটি ঐতিহাসিক ভাষাতাত্ত্বিক উপাদানের একটি মূল্যবান উৎস। দক্ষিণ ভারতের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ রাজবংশের পৃষ্ঠপোষকতায় তিরুমালার এই মন্দিরটি পূর্ণ গৌরব অর্জন করেছিল। পল্লব, চোল, পাণ্ড্য, কডব রায়, যাদব রায়, তেলুগু, চোল, তেলুগু পল্লব, বিজয়নগরের রাজন্যবর্গ এই মন্দিরের পৃষ্ঠপোষকতা করেন এবং তিরুমালা ও তিরুপতির মন্দিরগুলির দেওয়ালে বিভিন্ন লিপি খোদাই করে যান। পূজা অর্চনার ক্ষেত্রে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে বৈখানস আগাম প্রথা অনুসরণ করা হয়। কথিত আছে ঋষি বিখানস এই আগমের প্রবক্তা এবং তার শিষ্য অত্রি, ভৃগু, মরিচি ও কাশ্যপ এর প্রচারক। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ে বৈখানস একটি অন্যতম প্রধান প্রথা। এই প্রথা অনুসারে দিনে বিষ্ণুর 6 বার পূজার উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে অন্তত একটি পূজা অবশ্যই কর্তব্য। আর এই পূজাগুলি হলো প্রত্যুষম পূজা অর্থাৎ সূর্যোদয়ের আগেই শুরু এবং শেষ হওয়ার যে পূজা, প্রাতঃকাল পূজা সূর্যোদয়ের পরে শুরু এবং দ্বিপ্রহরের আগে শেষ হওয়া পূজা, মধ্যাহ্ন পূজা মধ্যাহ্নের শুরু ও শেষ হওয়া পূজা, অপরাহ্ন পূজা সূর্যাস্তকাল শুরু হলে এই পূজা শুরু হয়, সন্ধ্যাকাল পূজা সূর্যাস্তের মধ্যে শুরু ও শেষ হওয়া পূজা, নিশি পূজা আকাশ পুরো অন্ধকার হয়ে গেলে এই পুজো করা হয়। বর্তমানে তিরুমালা মন্দিরে শুধু 3টি পূজা হয়। এইগুলি হলো উষাকাল পূজা, মধ্যাহ্ন পূজা ও নিশি পূজা। সব পূজায় বংশ পরম্পরায় বৈখানস পুরোহিতরাই করে থাকেন। এবার আসছি দর্শন সম্পর্কে। দৈনিক 50,000 থেকে 1 লক্ষ তীর্থযাত্রী তিরুপতি মন্দিরে ভেঙ্কটেশ্বরকে দর্শন করতে আসেন। বিশেষ বিশেষ উৎসবে যেমন ব্রহ্মোৎসবম
এই সংখ্যা 5 লাখও ছাড়িয়ে যায়। এই কারণে বলা হয় বিশ্বের যত ধর্মস্থান আছে তার মধ্যে এই মন্দিরের জনসমাগম হয় সবথেকে বেশি। তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে তিরুমালা তিরুপতি দেবস্থানম 1983 সালে বৈকুণ্ঠম লাইন চত্বর নির্মাণ করেন। 2000 সালে আরও একটি লাইন চত্বর নির্মিত হয়। বৈকুণ্ঠম লাইন চত্বরে দর্শনার্থীরা দর্শনের সুযোগ না আসা পর্যন্ত বসে অপেক্ষা করতে পারেন। প্রথা অনুসারে ভেঙ্কটেশ্বরকে দর্শনের আগে স্বামী পুষ্করিণীর উত্তর পারে ভূবরাহ স্বামী মন্দির দর্শন তীর্থযাত্রীদের কাছে বাধ্যতামূলক। মন্দিরের দৈনিক সেবাগুলির মধ্যে রয়েছে সুপ্রভাত সেবা, তোমল সেবা, অর্চনা, কল্যাণোৎসবম, দোলোৎসবম, অর্জিত ব্রহ্মোৎসবম, অর্জিত বসন্তোৎসবম, সহস্র দীপালঙ্কারণ সেবা ও একান্ত সেবা। আর সাপ্তাহিক অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে মন্দিরের সাপ্তাহিক সেবাগুলি হলো, যেগুলো বিশেষ পূজা বলা হয়ে থাকে। সোমবার দিন হয় অষ্টদল পদ্মার্ধনা, মঙ্গলবার দিন হয় সহস্র কলসাভিষেকম, বুধবার দিন হয় তিরুপ্পবধ সেবা, বৃহস্পতিবার দিন হয় অভিষেকম ও নিজপদ দর্শনম, আর শনি ও রবিবার কোনো বিশেষ পূজা অনুষ্ঠিত হয় না এখানে। এবার আসছি উৎসব সম্পর্কে। তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে বছরে 365 দিনে 433টি উৎসব পালিত হয়। এই জন্য এই মন্দিরকে বলা হয় নিত্য নিলয়ম পাচ্চা তোরানাম, অর্থাৎ যেখানে প্রতিদিনই উৎসব পালিত হয়ে থাকে। এই মন্দিরের প্রধান উৎসব হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর ব্রহ্মোৎসবম। অক্টোবর মাসে উদযাপিত এই উৎসবটি চলে 9 দিন ধরে। এই উৎসবে ভেঙ্কটেশ্বরের উৎসব মূর্তি মালায়াপ্পাকে তার 2 পত্নী শ্রীদেবী ও ভূদেবীর সঙ্গে বিভিন্ন বাহনে চাপিয়ে মন্দিরের চারপাশে 4টি রাস্তায় শোভাযাত্রা বের করা হয়। বাহনগুলি হল ধ্বজারোহণম, পেদ্দাশেষ বাহনম, চিন্নাশেষ বাহনম, হংস বাহনম, সিংহ বাহনম, মুতায়ুপ্পু পান্দিরি বাহনম, কল্পবৃক্ষ বাহনম, সরভ ভূপাল বাহনম, মোহিনী অবতারম, গরুর বাহনম, গজবাহনম, রথোৎসবম, অশ্ববাহনম ও চক্র স্নানম। ব্রহ্মোৎসবমের সময় বিশেষ করে গরুর বাহনম দেখার জন্য লক্ষাধিক পুণ্যার্থী এই মন্দিরে আসেন। বৈকুণ্ঠ একাদশী বৈষ্ণবদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। মনে করা হয় এই দিন বৈকুণ্ঠ দ্বার খুলে দেওয়া হয়। তিরুমালায় এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এই একদিনেই ভেঙ্কটেশ্বর মন্দিরে 1.5 লক্ষ তীর্থযাত্রী আসেন। তারা গর্ভগৃহের বৈকুণ্ঠ দ্বারম নামক দরজাটি প্রদক্ষিণ করেন। রথসপ্তমী হল এই মন্দিরের অপর একটি উৎসব। ফেব্রুয়ারি মাসে এটি উদযাপিত হয়। এই উৎসব উপলক্ষে মালায়াপ্পাকে 7টি আলাদা আলাদা বাহনে চড়িয়ে খুব ভোর থেকে রাত্রির শেষ ভাগ পর্যন্ত মন্দিরের চারপাশে ঘোরানো হয়। অন্যান্য বার্ষিক উৎসবগুলির মধ্যে রামনবমী, জন্মাষ্টমী, উগাডি, তেপ্পোৎসবম, শ্রী পদ্মাবতী, পরিণয়োৎসবম, পুষ্পযাগম, পুষ্পপাল্লাকি, বসন্তোৎসবম প্রভৃতি উল্লেখযোগ্য। এরপর আসছি তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে যে প্রসাদ দেওয়া হয়ে থাকে তার তালিকা সম্বন্ধে। তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদম বা প্রসাদ হিসেবে দেবতাকে নিবেদন করা হয় বিখ্যাত তিরুপতি লাড্ডু। কেবলমাত্র তিরুমালা তিরুপতি দেবস্থানমে এই লাড্ডু তৈরি বা বিক্রি করতে পারেন। এই মন্দিরে নিবেদিত অন্যান্য প্রসাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দত্তজনম বা যেটাকে বাংলায় বলে দই বরফ, পুলিও হোরা বা যেটা বাংলায় বলে তেঁতুল ভাত, বাদা ও চক্কেরা পঙ্গালি যেটাকে বাংলায় বলে মিষ্টি পঙ্গল, নির্জালা পঙ্গালি, আপ্পাম, পায়েস, জিলিপি, মুড়কু, ধোসা, শিরা ও মালহোরা।
তীর্থযাত্রীদের রোজ বিনামূল্যে এখানে খাবার দেওয়া হয়। বৃহস্পতিবার তিরুপাবদ সেবায় নানা রকম খাদ্য সামগ্রী নৈবেদ্য হিসেবে উৎসর্গ করা হয়ে থাকে। তো এই ছিল তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের সম্পর্কে কিছু তথ্য এবং ইনফরমেশান। আমাদের গাড়িতে যেহেতু দক্ষিণ ভারতীয় গান বাজছিল, সেজন্য গাড়ির সাউন্ড মিউট রাখতে বাধ্য হয়েছি। আর সেই ফাঁকে এই তিরুমালা সমেত শ্রী ভেঙ্কটেশ্বরের মন্দিরে যাবতীয় ইতিহাস বর্ণনা করলাম। যেতে যেতে একে তো প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করা হলো, আর সেই সঙ্গে এই মন্দির সমেত তিরুমালার ইতিহাসটাও জানা হয়ে গেল। তো আপাতত চলেছি তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे लागे नहीं कहीं और लागे नहीं कहीं এখন এই মুহূর্তে আমি বসে আছি তিরুমালা পর্বতে তিরুপতি মন্দিরের কাছে। আমি টিকিট কাটেনি, আমি যাদের সঙ্গে এসেছি তারা সবাই টিকিট কেটেছে, টিকিট কেটে ভেতরে ঢুকে গেছে। আমি বসে একটু ওয়েট করছি, ওয়েট করে রেস্ট নিয়ে তারপর আমি তিরুমালা পর্বতে যে সাইট সিনগুলো আছে, লোকাল সাইট সিন, সেগুলো দর্শন করতে বেরিয়ে পড়বো। জানি না কতটা দর্শন করতে পারবো, এইখানে কোনো আইডিয়াই পাচ্ছি না। বসে আছি, দেখি যদি সম্ভব হয় যা যা সাইট সিন আছে। ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই, তো বাইরে থেকে যতটা দূর থেকে যতটা পারবো একটা করে সাইট সিন কভার করে তার সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে আমার এই তিরুমালা পর্বতের পর্ব এখানে শেষ করে দেবো। ওই হচ্ছে তিরুপতি বালাজি মন্দির যাবার গেট, এন্ট্রি গেট, দেখানো দূর থেকে দেখাচ্ছি। আর আমি দাঁড়িয়ে আছি ঠিক এইখানে, ঠিক আছে। আর ওই হচ্ছে এন্ট্রি গেট। বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা কোন দিকে গেছে আমি নিজেও জানি না। আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এখানে একটা গাছ আছে, এই দেখো গাছটা। এই গাছটার তলায় দাঁড়িয়ে আছি। তিরুপতি সম্পর্কে যা যা ইনফরমেশন ছিল জানিয়ে দিলাম। এবার আমি দেখি তিরুমালা পর্বতে কি সাইট সিন করা যায়, লোকাল সাইট সিন আছে কিনা।
যদি করা যায় অবশ্যই তার ভিডিও তুলে নিয়ে আসবো লাইভ স্ট্রিম চ্যানেলে। আজকে এখানে একজন মিনিস্টার আসবে, সেই জন্য সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, আর টোটো অটো কিচ্ছু চলছে না, ট্যাক্সি সার্ভিসও বন্ধ আছে। একটা মাত্র রোড খোলা আছে, সেটা হচ্ছে বালাজি বাসস্ট্যান্ড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা একমাত্র খোলা আছে। আমি অনেক চেষ্টা করলাম, তিরুমালা পর্বতের যে সাইট সিনগুলো আছে সেগুলো কভার করার অনেক চেষ্টা করলাম, অনেক গাড়ি খোঁজার চেষ্টা করলাম, কোনো গাড়ি যাচ্ছে না, সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছে, সমস্ত রাস্তা বন্ধ। আর কিছুক্ষণ পর এখানে একজন মন্ত্রী আসবে, কী কারণে আসবে জানি না, সেই কারণে সমস্ত রাস্তা এখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আর আমাকে এখন ফিরতে হলে হেঁটে ফিরতে হবে, বালাজি বাসস্ট্যান্ড পর্যন্ত হেঁটে ফিরতে হবে। তারপর বালাজি বাসস্ট্যান্ড থেকে যদি বাস পাই বা শেয়ার গাড়ি পাই, তো শেয়ার গাড়িতে করে আমাকে তিরুপতি পৌঁছাতে হবে। খুব সমস্যায় পড়ে গেছি। ভেবেছিলাম তিরুমালা পর্বতে এসে তিরুমালা যে সাইট সিনগুলো আছে সেগুলো সব কভার করে আমি ফিরে যাব, কিন্তু কিছু দেখাতে পারলাম না, কিছু দেখতে পেলাম না। অনেক চেষ্টা করলাম, অনেক খোঁজাখুঁজি করার পরও কিন্তু কোনো রকম গাড়ি সার্ভিস আমি পেলাম না। এখান থেকে তিরুমালা সাইট সিন যেতে হলে 5 কিলোমিটার হাঁটতে হবে, যেটা এখন এই পক্ষে সম্ভব নয়। তাই আমি এখন আবার তিরুপতি হোটেলে ফিরে যাচ্ছি। তো আমি যখন সেখানে পৌঁছেছিলাম, সেখানে গিয়ে দেখেছিলাম যে সেখানে সমস্ত অটো সার্ভিস বন্ধ ছিল, যার জন্য আমি তিরুমালার সাইট সিন করতে পারিনি। আর আমি ফিরে এসে আমার এক বন্ধুর কাছ থেকে তিরুমালার সাইট সিনে কিছু ভিডিও সংগ্রহ করেছিলাম, আর সেটাই সংক্ষেপে এখন তোমাদের সামনে তুলে ধরছি। আর সে ভিডিও দেখানোর পর আমি আবার বাসে করে তিরুমালা পর্বত থেকে তিরুপতিতে ফিরে গিয়েছিলাম। তো দেখাচ্ছি আমার সেই সংগ্রহ করা ছোট্ট তিরুমালার সাইট সিনের ভিডিও। মোট 6টা সাইট সিন এখানে দেখানো হয় বা দেখা যায়, এখানে এলে দেখতে পাবে 6টা সাইট সিন। আর সেই সাইট সিনগুলো যেগুলো আমি দেখতে পাইনি এবং একজন বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছিলাম, আর সেই সাইট সিনগুলো আমি একটা সংক্ষেপে একটা ছোট্ট ভিডিও করে রেখেছি আর দেখাচ্ছি এখন সেই ভিডিও। তিরুমালা পৌঁছে যে সাইট সিনগুলো প্রথমে দেখে নিতে হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্বামী পুষ্করিণী। এটা ঠিক তিরুপতি বালাজি মন্দিরের পাশেই অবস্থিত। আর এটা হচ্ছে তিরুপতি বালাজির মন্দির, বাইরে থেকে দেখানো হচ্ছে। এই তিরুপতি বালাজির ভেতরে ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তিরুমালায় গেলে এই তিরুপতি বালাজি মন্দির অবশ্যই দর্শন করতে হবে। তারপর হচ্ছে বরাহ স্বামী টেম্পেল বা বরাহ স্বামী মন্দির, তিরুমালার একটা জনপ্রিয় সাইট সিন, অন্নদা প্রসাদ সেন্টার। তারপর চলে আসতে হবে পাপা বিনেশাম তীর্থম। এটা তিরুমালার একটা অত্যন্ত জনপ্রিয় সাইট সিনগুলোর মধ্যে একটা, পাপা বিনেশাম তীর্থম। এরপর দেখতে হবে আকাশগঙ্গা। আকাশগঙ্গা তিরুমালার একটা অত্যন্ত জনপ্রিয় সাইট সিন। তারপর দেখে নিতে হবে শ্রী বেণুগোপাল স্বামী টেম্পল, তিরুমালার একটা অত্যন্ত জনপ্রিয় মন্দির এবং অন্যতম সাইট সিন শ্রী বেণুগোপাল স্বামী টেম্পল। এরপর চলে আসতে হবে শ্রীভারি পাদালু। এখানে বিষ্ণুর পায়ের চিহ্ন রাখা আছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিষ্ণুর পায়ের চিহ্ন, ভগবান বিষ্ণুর পায়ের চিহ্ন শ্রীভারি পাদালু।
তিরুমালার একটা অত্যন্ত জনপ্রিয় সাইট সিন শ্রীভারি পাদালু। এরপর দেখতে হবে শিলাথরম গার্ডেন। এটাও তিরুমালার একটা অত্যন্ত জনপ্রিয় সাইট সিন শিলাথরম গার্ডেন। এই মুহূর্তে বসে আছি বালাজি বাস স্ট্যান্ড যাওয়ার পথে একটা জায়গায়। খুব হতাশ হলাম, আজকে কিচ্ছু করতে পারলাম না, কারণ আমি মন্দিরের ভেতর ঢুকিনি, তিরুপতি মন্দির দর্শন করবো বলে আসিনি আজকে। কারণ সকালে আমি যখন গিয়েছিলাম তখন অনেক দেরি হয়ে গেছিলো লাইন দিতে, আর ওই জন্য আর ভেতরে ঢুকিনি আজকে। আর ভেবেছিলাম আজকে সেই ফাঁকে আমাদের সঙ্গে যারা আছে তারা সব তিরুমালা পর্বতে তিরুপতি মন্দির দর্শন করতে গেছে, কিন্তু আমি যেহেতু তিরুমালা পর্বতের সাইট সিন দর্শন করে হয়েছিলাম ওই জন্য ভেতরে ঢুকিনি, কিন্তু কিছুই করতে পারলাম না। এখন কোনো গাড়ি সার্ভিস বন্ধ করে দিয়েছে, সমস্ত গাড়ি সার্ভিস। বাস খালি চলছে, বাস কখনো 4 ঘন্টা 5 ঘন্টা অন্তর অন্তর একটা হয়তো বাস আসছে, খুব মারাত্মক রকমের ভিড়। এখন আমাকে হেঁটে যেতে হবে বালাজি বাস স্ট্যান্ড পর্যন্ত, তারপর দেখি যদি সেখান থেকে কোনো শেয়ার গাড়ি পাই শেয়ার গাড়িতে করে তিরুপতি পৌঁছাতে হবে। এখন বসে আছি, দেখতে পাচ্ছ এই তিরুমালা পর্বতে বালাজি বাস স্ট্যান্ড যাওয়ার পথে একটা রাস্তার ধারে। কিছুই যখন রেকর্ড করতে পারলাম না, তখন এই বালাজি বাস স্ট্যান্ড যাওয়ার পথে কিছু দৃশ্য রেকর্ড করে নিচ্ছি। তিরুপতির স্মৃতি নিয়ে, এইটুকু স্মৃতি নিয়ে ফিরে যাব আবার আমার বর্ধমান শহরে। আর হয়তো জীবনে কোনোদিন আসা হবে না, যতটুকু পারছি ভিডিও করে নিচ্ছি এই তিরুপতির সঙ্গে আমার। আজকে যে এত দুর্ভোগ পোহাতে হবে সেটা আমি বেরোনোর সময় ভাবিনি। বেরিয়েছিলাম আর গ্রুপের সবার সঙ্গে সবাই বেশিরভাগই টিকিট কেটেছিল, কয়েকজন বাদ দিয়ে, তিরুপতি দর্শন করবো বলে। আমি টিকিটটা ইচ্ছে করে কাটিনি, তিরুমালা সাইট সিন ঘুরবো বলে। ঘোরা তো হলোই না, ফিরে যাচ্ছি একদম খালি হাতে। সেদিন কোনো কারণবশত এই তিরুমালা শহরে বাস, টোটো, অটো সার্ভিস সমস্ত কিছু বন্ধ ছিল, আর যার ফলস্বরূপ দেখতে পাচ্ছ আমি এই তিরুমালার কোনো সাইট সিন দেখতে পাইনি। আর আমি যেহেতু কোনো টোকেন কাটিনি মন্দির দর্শন করার জন্য, আর সেই কারণে আমার মন্দিরেও আমি ঢুকিনি। আমার প্রধান উদ্দেশ্য ছিল ভিডিও করার, আর যেহেতু তিরুপতি বালাজি মন্দিরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তিরুপতি বালাজির মন্দির দর্শন না করে সেই সময়টা আমি তিরুমালার সাইট সিনগুলো ঘুরে দেখে নেব। তো আপাতত সেই স্বপ্ন আর পূরণ হয়নি। আমি ফিরে গিয়েছিলাম হেঁটে বালাজি বাস স্ট্যান্ডে, আর তারপর সে বালাজি বাস স্ট্যান্ড থেকে বাসে করে ফিরে গিয়েছিলাম আবার তিরুপতি শহরে। অবশেষে হেঁটেই বালাজি বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম। এখন বালাজি বাস স্ট্যান্ড থেকে এই যে বাসগুলো তিরুপতি বাস স্ট্যান্ড অব্দি যায় সেই বাসে চেপেছি। ভাড়া সম্পর্কে বলে দিচ্ছি, ভাড়া পড়লো, এই দেখো ভাড়া পড়লো 90 টাকা, ভাড়া পড়েছে 90 টাকা। তোমরা যারা তিরুমালাতে আসবে, তিরুমালা সাইট সিন দর্শন করতে হোক বা তিরুপতি মন্দির দর্শন করতে হোক বা ঘুরতে হোক, যে কোনো কারণে আসবে, তাদের কিন্তু এই বাস সার্ভিস আছে। বাস সার্ভিসে কিন্তু ভাড়া পড়বে 90 টাকা। আমি এই ফিরে যাচ্ছি আবার তিরুপতি বাস স্ট্যান্ডে 90 টাকা। আজকের জন্য সমস্ত ক্লোজ হয়ে গেছে, তিরুমালা সাইট সিন সমস্ত ক্লোজ করে দিয়েছে, ওই জন্য আজ কিচ্ছু দেখাতে পারলাম না। কাল সকাল আবার 6টায় ওপেন হবে, যদি পারি একবার সকালে ট্রাই নেবো। আর যদি ফ্রি সার্ভিস বাসে একবার আসতে চেষ্টা করব, যদি আসতে পারি তাহলে এখান থেকে যদি তিরুমালা সাইট সিন কিছু কভার করা যায় সেগুলো কভার করব। তো আজকে হতাশে ফিরে যাচ্ছি, কালকে কী হবে জানি না। যদি সম্ভব হয় তো করবো, না হলে ফাঁকা হাতি হয়তো এই তিরুপতিকে বিদায় জানিয়ে আমাকে আবার মহিষের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এখন বসে আছি
বালাজি বাস স্ট্যান্ডের পাশে এই টিকিট কেটে 90 টাকা টিকিট কেটে যাচ্ছি তিরুপতি বাস স্ট্যান্ডে। সেখান থেকে পৌঁছাবো আমার হোটেল গণেশ লজ। অবশেষে এই তিরুপতি শহরে দুদিন কাটিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা চলে গিয়েছিলাম মহীশূর। আর এই মহীশূর থেকে শুরু হয়েছিল আমার এক নতুন ভ্রমণ কাহিনী। এখন বাজে ঠিক রাত 7:45। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিরুপতি স্টেশনে। বিগত দুদিন আমি তিরুপতিতে ছিলাম, তিরুমালা পর্বতে গিয়েছিলাম। সেখানে কিছু সাইট সিন করবো বলে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সেখানকার লোকাল স্থানীয় অটো সার্ভিস বন্ধ ছিল। সেই জন্য তিরুমালা পর্বতের কোনো সাইট সিন আমি তুলে আনতে পারিনি। আর তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার পথে আমি যে প্রাকৃতিক সৌন্দর্য দেখেছিলাম তার কিছুটা অংশ আমি রেকর্ড করেছিলাম, সেটা কিছুদিন পর আমি তুলে নিয়ে আসবো। আর আজকে সকালবেলা বেরিয়েছিলাম তিরুপতি সাইট সিন কিছু দর্শন করেছি, 4 থেকে 5টা মন্দির দর্শন করেছি। সেই সাইট সিনের ভিডিও তুলে নিয়ে আসবো আর কিছুদিন পর কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তো তিরুপতিতে দুদিন কাটিয়ে এখন আমরা চলেছি মহীশূরের উদ্দেশ্যে। আমাদের গ্রুপের সবাই এসে গেছে এবং তাদের সঙ্গে একসঙ্গে যাচ্ছি, একই ট্রেনে যাচ্ছি আমি মহীশূর পর্যন্ত। আজকে যে ট্রেনে আমি যাত্রা করব তিরুপতি থেকে মহীশূর পর্যন্ত, সেই ট্রেনটা হচ্ছে 16,220 তিরুপতি টু ছামা রাজনগর এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে 7 দিনই, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই সপ্তাহে 7 দিনই তিরুপতি স্টেশন থেকে ছেড়ে ছামা রাজনগর স্টেশন অবধি যায়। আর এর মাঝখানেই পড়ে মহীশূর স্টেশন। মহীশূর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাংশন। আর এই মহীশূর স্টেশনে এই তিরুপতি ছামা রাজনগর এক্সপ্রেস ট্রেন 20 মিনিট দাঁড়ায়, অর্থাৎ ম্যাক্সিমাম স্টপেজ টাইম 20 মিনিট এই মহীশূর শহরে, যেখানে আমরা যাব। আর এই তিরুপতি থেকে ছামা রাজনগর যাওয়ার পথে 28টা মেজর স্টেশন ক্রস করবে এই তিরুপতি ছামা রাজনগর এক্সপ্রেস ট্রেন। আর প্রসঙ্গত বলে রাখি, এই তিরুপতি থেকে এই ট্রেনে ছাড়বার সময় হচ্ছে রাত 9:55 এবং সকাল 9:10 ছামা রাজনগর স্টেশনে পৌঁছাবে। অর্থাৎ তিরুপতি থেকে ছামা রাজনগর স্টেশন পর্যন্ত পৌঁছাতে এই ট্রেনের মোট সময় লাগবে 11 ঘন্টা 15 মিনিট। আর আমরা যাব যেহেতু মহীশূর, সেহেতু মহীশূর পৌঁছাবে সকাল 7টায়। টাইম লাগবে 9 ঘন্টার কাছাকাছি। এখন আমরা কিছুক্ষণ পর যাত্রা করতে চলেছি তিরুপতি থেকে মহীশূর পর্যন্ত। রাতের ট্রেন জার্নি, কিছু ইন্টারভিউ করতে পারবো না। ট্রেনে যদি কিছু এক্সপিরিয়েন্স হয়, কিছু অভিজ্ঞতা হয়, সেগুলো শেয়ার করব। আপাতত আছি এই তিরুপতি স্টেশনে, সেখান থেকে ভিডিও করছি, তিরুপতিকে বিদায় জানাচ্ছি আর এগোচ্ছি মহীশূরের উদ্দেশ্যে। আমার পরবর্তী ভ্রমণ কাহিনী মহীশূর থেকে শুরু করব। ঘড়ি কাটায় ঠিক রাত 10:30 বাজছে। বসে আছি তিরুপতি টু মহীশূর যাওয়ার এক্সপ্রেস ট্রেনে। আমার পরবর্তী ভ্রমণ কাহিনী শুরু হবে মহীশূর থেকে। বিগত দুদিন তিরুপতিতে কাটালাম। তিরুপতির যাবতীয় অভিজ্ঞতা কিছুদিন মধ্যে নিয়ে আসবো লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তিরুপতির অধ্যায় শেষ করে চলেছি মহীশূরের উদ্দেশ্যে নতুন ভ্রমণ কাহিনী শুরু করবো বলে। আবার সকালে মহীশূর স্টেশনে গিয়ে সব দেখা হবে। অবশেষে সারা রাত ট্রেন জার্নি করে সকালবেলায় আমরা এসে উঠেছিলাম মহীশূরের এই হিজ গ্রেস প্যালেস লজে। আর এখান থেকে শুরু করেছিলাম আমার মহীশূরের এক নতুন ভ্রমণ কাহিনী। নিয়ে আসছি মহীশূরের যাবতীয় সাইট সিনের ভিডিও সমেত এই মহীশূরের অভিজ্ঞতা আমার পরের পর্বে। এই পর্বের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। আর এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করো কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।